রাত বাজে ঠিক 9টা। সময় সত্যি কথা শোনার। যা বলবো সত্যি বলবো। আর সত্যিটা হলো উৎসব আসছে, কারণ দিলীপ গদা হাতে হাঁটছেন, তারপর 2 হাতে লাঠি নিয়ে খেলছেন। কি পারদর্শী দিলীপ বাবুর, এমন গুণ তো জানাই ছিল না। শুভেন্দু মেলায় যাচ্ছেন, স্নান করছেন। খড়গপুরে গদা হাতে রামনবমীর প্রস্তুতি নিচ্ছেন দিলীপ ঘোষ। শুধু গদা নয়, লাঠি হাতেও দেখা গেল দিলীপের কেরামতি। রামনবমীকে সশস্ত্র করার ডাক আগেই দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রামনবমী নিয়ে ফুটছে বিজেপি, আর এই সবকিছু রামনবমীর প্রস্তুতি। যেন 26-এর মহড়া এই রামনবমী, হিন্দুত্বের উদযাপন। প্রথা মেনে হবে, যা হয় তাই হবে, হওয়া উচিত। আমি হিন্দু হিসেবে বলছি, যা হয় তাই হবে। অতএব যেমন যেমন আমাদের বিধিবিধানে আছে তাই হবে, ব্যাপকভাবে হবে। ব্যাপক সংখ্যায় মানুষ নামবে। বাংলাদেশ থেকে মানুষ আতঙ্কিত, হিন্দুরা বাড়িতে থাকতে চাইছে না, বেরিয়ে পড়ছে। রামনবমীর উৎসব তো ছুতো। আমি বলি কি, আসলে ভোট উৎসবে নজর, সেখানে রামনবমীর মতো উৎসবকে ব্যবহার। আর এক উৎসব যে অপেক্ষা করে আছে, নেতারা খেয়াল করেছেন কি? এটাই আমার কাজ, মনে করিয়ে দেওয়া নেতাদের। তা কোন উৎসব? ডাকাডাকির উৎসব। যা বলবো সত্যি বলবো। এই ডাকাডাকির উৎসবটা কি বুঝেছেন? নিয়োগ দুর্নীতির তদন্তে এবার প্রভাবশালীদের ডাক পড়ল বলে নিজামে যাতায়াত করতে দেখবো কাদের? উতলা হচ্ছেন তো? বলছি একে একে। একবার ভাবুন, শয়ে শয়ে যোগ্য প্রার্থী পরীক্ষা দিয়ে চাকরি পেলেন না, আর মোটা টাকা নেতাদের হাতে গুঁজে দিয়ে চাকরি পেলেন কিছু অযোগ্য লোক। চাকরি কিনে নিলেন তারা। স্কুলে স্কুলে শিক্ষকতা করছেন এক ঝাঁক এরকম অযোগ্য প্রার্থী। তারাই নাকি ছাত্রছাত্রীদের শিক্ষার পাঠ দেবেন, গড়ে তুলবেন ভবিষ্যৎ প্রজন্মকে। সবই ছেলে খেলা, তাই না? আপনার আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করার এই সুযোগ অযোগ্য প্রার্থীদের কে করে দিল? ইডি, সিবিআই এর মতো কেন্দ্রীয় এজেন্সির অভিযোগ কি জানেন? এর পিছনে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা দপ্তরের বেশ কয়েকজন হট্টাকর্তা। রয়েছেন তৃণমূল শিবিরের বেশ কিছু নেতা এবং জনপ্রতিনিধিও। রয়েছে বিরোধী শিবিরের লোকজনও। হ্যাঁ, বিরোধী বিজেপির নামও এই তালিকায় রয়েছে। অভিযুক্তদের মধ্যে অবশ্য অনেকেই জামিনে মুক্ত এখন। পার্থ সহ গুটি কয়েকজন এখনো জেলে। কিন্তু নিয়োগ দুর্নীতিতে যাদের নাম দেখা বা শোনা গিয়েছে, শুধু কি তারাই কালপ্রেট, নাকি আড়ালে রয়েছে আরো অনেকে, যাদের অনেককেই আম জনতা চেনেন জানেন, কিন্তু তারাও রাজ্যের এই শিক্ষা নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে যে জুড়ে সেই বিষয়টি অজানা। নিয়োগ দুর্নীতিতে যুক্ত সেই প্রভাবশালীদের নামের তালিকা আমার হাতে রয়েছে। হ্যাঁ, আমার হাতে। যাদের সিবিআই এর ডাক পড়ল বলে। তারা কারা চলুন দেখাই, কিন্তু তার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা জেনে নিই। গত বছর বিকাশ ভবনের ওয়্যার হাউসে অভিযান চালায় সিবিআই। সেখানে তল্লাশি চালিয়ে 321 জন প্রার্থীর নামের একটা তালিকা মেলে, যার মধ্যে 134 জনের চাকরি হয়েছে। সিবিআই এর হাতে আসা সেই তালিকায় শুধু চাকরি প্রার্থী নন, এমন অনেকের নাম রয়েছে যারা স্কুলে স্কুলে চাকরি দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন। ইতিমধ্যে সিবিআই বিশেষ আদালতে এই তালিকা জমা দিয়েছে। তালিকায় যাদের নাম রয়েছে তাদের ডাকা হবে এবার, আদালতকে জানিয়ে দিয়েছে সিবিআই। তো কারা ডাক পাবেন? চলুন একে একে নামগুলো দেখি। আসলে এই নিয়োগ দুর্নীতির তালিকায় নাম থাকা মানেই তৃণমূলই, এটা আমাদের সকলের একটা পারসেপশন। কিন্তু
বিরোধী বিজেপির নামও আছে। আদালতে সিবিআই এর দেওয়া তালিকায় নাম রয়েছে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী, যিনি দাদার মতোই তৃণমূল ছেড়ে বিজেপিতে এখন। আর কার নাম? প্রাক্তন পুলিশ কর্তা বিজেপি নেত্রী ভারতী ঘোষের নাম। এছাড়া নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী, অত্যন্ত পরিচিত এবং বিজেপির প্রমিনেন্ট ফেস, তালিকায় নাম। সিবিআই সূত্রে খবর, দিব্যেন্দু ভারতীরা যাদের নাম সুপারিশ করেছিলেন নথিতে তাঁদেরই নামের তালিকা রয়েছে। ওই তালিকা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পাঠানো হয়েছিল। তিনি আবার তালিকা পাঠিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে। কি ভাবছেন? নিয়োগ তালিকায় এই যে নামগুলো রয়েছে বিজেপির, এরা সবাই দলবদলু? আরো ভাবুন, এই তালিকায় সুপারিশকারী হিসেবে শুধু বিজেপির নাম নয়, তৃণমূলের নামও রয়েছে আর জল করছে। দেখাবো সেই তালিকা। তৃণমূলের রাজ্যসভার সাংসদ এবং মতুয়াবাড়ির সদস্য মমতা বালা ঠাকুর। এখন বারুণীর মেলা চলছে, যে মেলার দায়িত্ব মমতা বালা ঠাকুরের নাম রয়েছে তার। কলকাতার মেয়র পরিষদ তারক সিং এর নাম রয়েছেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক, স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল। এছাড়াও কতুলপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক শ্যামল সাঁতরা আর কল্যাণীর প্রাক্তন তৃণমূল বিধায়ক রমেন্দ্রনাথ বিশ্বাসের নাম রয়েছে নিয়োগ দুর্নীতির সুপারিশকারী হিসেবে। এরা করেছেন কি? এরা প্রত্যেকে নিজের নিজের ক্যান্ডিডেটের নাম, তালিকা, ঠিকুজি কুষ্টি, যারা পরীক্ষা দিয়ে পাশ করেননি এমন কয়েকজনের তালিকা বা কিছু মানুষের তালিকা বা কয়েকশো জনের তালিকা পাঠিয়ে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। তারপর তদন্তকারীরা দেখছেন, অর্থাৎ আদালতে পেশ করা সিবিআই এর তালিকা অনুযায়ী স্কুলে স্কুলে অযোগ্য প্রার্থীদের ঢোকানোর প্রশ্নে বিজেপি, তৃণমূল কেউ পিছিয়ে নেই। নিয়োগ মামলায় এবার এদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আদালতে জানিয়েছে সিবিআই। এ তো অনেকদিন শুনছি প্রভাবশালী, দেখতে পাচ্ছি কোথায় চোখে। এসব শুনে শুনে ক্লান্ত মানুষ, বিরক্ত। এখনো তদন্তকারী সংস্থার উপরে আস্থা আছে, কিন্তু রোজ এই 5%, 10% লোকেদের নিয়ে কথাবার্তা, টানা হেজড়া, এ আর মেনে নেওয়া যাচ্ছে। তদন্তকারী অফিসার তদন্ত করবেন, জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে জিজ্ঞাসাবাদ করবেন। বিজেপির আন্ডারে যারা পাবলিসিটি ছাড়া চলতে পারে না, যে রাজনৈতিক দল, তাদের আন্ডারেই ইডি সিবিআই এর এই অধঃপতন হয়েছে। এত বছর কি করছিলেন? ঘোড়ার ঘাস কাটছিলেন? এত বছর ঘোড়ার ঘাস কাটছিলেন? সিবিআই জেনে বুঝে রাজনৈতিক প্রভাবশালীদেরকে জিজ্ঞাসাবাদ করার জায়গায় চুপটি করে বসেছিলেন দিল্লির নির্দেশে। সুপারিশকারী তালিকায় একাধিক প্রভাবশালীর নাম, তাতে অবশ্য পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা কম করে দেখার কোনো সুযোগ নেই। কারণ সিবিআই এর দাবি অনুযায়ী এই যে গোটা নিয়োগ দুর্নীতি চক্র, তার মাস্টার মাইন্ড আর কেউ নন, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী নিজেই। যদিও পার্থ চ্যাটার্জি একাধিকবার দাবি করেছেন তিনি কিছুই জানতেন না। এসএসসি তো অটোনমাস বডি, তিনি কিছুই জানতেন না, তিনি সিগনেটারিও ছিলেন না। শিক্ষামন্ত্রীর কুর্সিতে বসে তিনি রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বিক্রি করে দিয়েছেন বলে সিবিআই এর দাবি। টাকার বিনিময়ে অযোগ্যদের কাছে বেচে দিয়েছেন স্কুলের চাকরি, সিবিআই এর দাবি। এখানেই শেষ নয়, আজ আদালতে পার্থর জামিনের বিরোধিতা করে সিবিআই দাবি করেছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর কথাতেই নষ্ট হয়েছে উত্তরপত্রগুলো, ওএমআর শিট। ভাবতে পারছেন, এই প্রথমবার ওএমআর শিট নষ্ট বা ধ্বংসের সঙ্গে সরাসরি পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়ালো।
তারপরে সিবিআই তাকে গ্রেফতার করে। বন্দি দশায় বহুবার আর্জি জানানোর পর অবশেষে গত বছর ডিসেম্বরে ইডির মামলায় জামিন পান পার্থ। তবে সিবিআই এর মামলায় এখনো জেলবন্দি প্রাক্তন মন্ত্রী। বৃহস্পতিবার বিশেষ সিবিআই আদালতে পার্থর জামিন মামলার শুনানি ছিল। সেখানেই তার জামিনের বিরোধিতা করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই আদালতে জানায় তিনি মন্ত্রী ছিলেন, তিনিই মাস্টারমাইন্ড, তার নেতৃত্বে পুরো দুর্নীতি হয়েছে। পার্থর কথাতেই নষ্ট করা হয়েছে ওএমআর শিট বা উত্তরপত্র। ওএমআর শিট নষ্ট থেকে অযোগ্য চাকরিপ্রার্থীদের টাকার বিনিময়ে চাকরি, এই পুরো বিষয়ে মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়। আজকে সিবিআই তরফ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করতে গিয়ে এমনই দাবি করা হয়। পার্থর জামিনের বিরোধিতা করে আদালতে সিবিআই এর আইনজীবী আরও বলেন, পার্থর প্রাক্তন ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায়ের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। তিনিও স্বীকার করেছেন যে পুরো দুর্নীতি প্রাক্তন শিক্ষামন্ত্রীর কথাতেই হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় রাজনৈতিক ব্যক্তি, প্রভাবশালী, তিনি জামিন পেলে তদন্ত প্রভাবিত হবে। সব পক্ষের সওয়াল জবাব শেষে রায়দান স্থগিত রেখেছেন বিচারক। ৩রা এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। সেদিনই নির্ধারিত হতে পারে পার্থর জামিন ভাগ্য। মাঝে মাঝে কি মনে হয় জানেন, আমরা না চক্রবুহর মধ্যে আছি। হাজার চেঁচামেচি করি, সত্যি বলি প্রতিদিন রাত ৯টায় গলা ফাটিয়ে শির ফুলিয়ে মারামারি করি ওই চক্রবুহ থেকে বেরোনোর জন্য। সম্ভব নয়। আপনি বাদিকে যাবেন, চক্রবুহর জাল, আপনি ডান দিকে যাবেন, চক্রবুহর জাল। এই এতক্ষণ শিক্ষায় নিয়োগে দুর্নীতির কথা বলছিলাম, এবার ওষুধ। আপনি বাড়িতে অ্যান্টাসিড খান, আপনি বাড়িতে গ্যাস অম্বলের, মাথা ব্যথার, জ্বরের ওষুধ খান, প্রেশারের ওষুধ খান, সব নাকি জাল। দেখতে হুবহু ট্যাবলেট বা ক্যাপসুল, যেমনটি আসল হওয়া স্বাভাবিক, কিন্তু আসলে আস্ত বিষ। অজান্তেই শরীরে ঢোকেনি এমন মারাত্মক বিষ আমরা হলফ করে বলতে পারি না। হয়তো আমিও খেয়েছি এমন বিষ ওষুধ, হয়তো আপনিও খেয়েছেন বা খাচ্ছেন। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার রমরমা কারবার আমার, আপনার, আমাদের পরিবার পরিজনদের জেনে বুঝে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার চক্রান্ত। আমরা খুব চিন্তিত এবং শঙ্কিত, কারণ আমরা যারা 40 বছরের ওপর ওষুধের ব্যবসা করি এবং এই 105 বছরের সংগঠন যার নেতৃত্ব দেয়, সেখানে আমরাও নিজেরা খুব চিন্তিত। আমাদের পরিবার বন্ধুবান্ধব লোকও জিজ্ঞেস করছে, শুধুমাত্র অসৎ উপায়ে মুনাফা লাভের জন্য রাজ্যের ডালপালা মেলায় ওষুধের জাল ওষুধের কারবারের খবর আপনি ইতিমধ্যেই জানেন। বাংলায় জাল ওষুধ তৈরি করে এখানেই ছড়িয়ে দেওয়া হচ্ছে কি, এটা জানি আমরা? এখনো জানি না। নাকি জাল ওষুধের মুঙ্গের অন্য কোথাও? মুঙ্গের মানে দেখবেন বাংলায় যতই অবৈধ বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় সবই নাকি মুঙ্গেরে তৈরি, ওখান থেকে নাকি আসে। মানে অবৈধ কারবারের এপিসেন্টার মুঙ্গের, আগ্নেয়াস্ত্র। আবার ধরুন সাইবার ক্রাইম, যে কোনো সাইবার ক্রাইমের এপিসেন্টার নাকি জামতাড়া, দুটোই বিহারের। তাই জাল ওষুধের চক্রের সেন্টার পয়েন্ট, এপিসেন্টার কোথায়, মুঙ্গেরটি কোথায়, সেটাই তো দেখাবো। সুপার এক্সক্লুসিভ, যা বলবো সত্যি বলবো। সম্প্রতি জাল ওষুধের কারবারের পর্দা ফাঁস হওয়ার পর রাজ্যে হইচই হচ্ছে। হাওড়ার আমতায় রাজ্য ড্রাগ কন্ট্রোলের অভিযানে মিলেছিল লক্ষ লক্ষ টাকার জাল ওষুধ। আমতায় অভিযানের সেই ছবি দেখুন। নামী ওষুধ প্রস্তুতকারক সংস্থা কিউআর কোড জাল করে সেই সংস্থার নামে নকল ওষুধ বাজারে ছড়িয়ে দেওয়ার কারবারের পর্দা ফাঁস হয়ে গেছে। এখন দেখার এর অরিজিন, উৎসটা কোথায়। এসব কলকাতাতেই হয় নাকি এর মুঙ্গেরও অন্য কোথাও? কলকাতার মেহতা বিল্ডিং এ অভিযানে চোখ কপালে উঠেছে রাজ্যের ড্রাগ কন্ট্রোলের আধিকারিকদের, কারণ সেখানে হদিশ মিলেছে আসলের মধ্যে লুকোনো নকল ওষুধ। একই বাক্সের মধ্যে অর্ধেক জাল আর অর্ধেক ভালো ওষুধ, ভাবতে পারেন? তাই জাল ওষুধের মুঙ্গের কোথায়, কোথা থেকে এবং কোথায় কোথায় হয়ে মারণ নকল ওষুধ বাংলায় ঢোকে, তারপর আমাদের অজান্তে আমাদের শরীরে বেআইনি অস্ত্রের মতোই জাল ওষুধের শিকড়ও সেই
বিহার। হ্যাঁ, আমার, আপনার, আমাদের সবার অজান্তে শরীরে প্রতিদিন একটু একটু করে যে বিষ ঢুকছে, না জানি কত বিষ ইতিমধ্যেই রক্তে মিশেছে, তা তৈরি আর বন্টনের হাব, এপিসেন্টার আমাদের পড়শি রাজ্য বিহার। বিহারের গয়া জাল ওষুধের মুঙ্গের। বিহার জাল ওষুধের এপিসেন্টার, এই বিষয়ে আর কোনো সন্দেহ নেই তদন্তকারীদের। কিন্তু এখানেই শেষ? মানে গয়ায় তৈরি হয় তারপর বাংলায় ঢুকে পড়ে? ব্যাপারটা এত সহজ না। এটা যদি আপনি ভাবেন, ভুল ভাবছেন। এটা একটা বড় নেক্সাস। কিরকম? একা বিহার নয়, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ওড়িশা, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, তামিলনাড়ুর নাম। হ্যাঁ, দক্ষিণ থেকে পূর্ব, উত্তর সমস্ত রাজ্য এই বিষ ওষুধ তৈরির নেক্সাসে জড়িয়ে। অর্থাৎ এক বা দুই নয়, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার, মানুষকে মৃত্যু মুখে ঠেলে দেওয়ার অসাধু কারবারের জাল ডানা মেলেছে বেশ কয়েকটি রাজ্যে। এই চাঞ্চল্যকর তথ্যের এখানেই শেষ নয়, আরও আছে। কিভাবে বাংলায় ঢুকছে? সোজাসুজি নাকি কোনো মোড়কে, কোনো বিশেষ উপায়ে? জাল ওষুধ পাচারের রুট কি? দেখুন। হাওড়ার আমতায় জাল ওষুধ উদ্ধারের ঘটনার তদন্তে নেমে বড় নেক্সাসের পর্দা ফাঁস করেছেন রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। তদন্তে উঠে আসছে পশ্চিমবঙ্গে জাল ওষুধের সাপ্লাই লাইন বিহার, হরিয়ানা, ওড়িশা, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড, এই 5 রাজ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন বিহার থেকে বাসের ছাদে জাল ওষুধের বস্তাবন্দি পেটি আসে ওড়িশায়। ওড়িশা থেকে বাস বদলে গণপরিবহনে হরিয়ানায় পৌঁছয় নকল ওষুধ। হরিয়ানা থেকে হিমাচল প্রদেশের বদ্দি হয়ে কলকাতার বাবুঘাট ও হাওড়ায় চলে আসে। রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রের খবর, তদন্তে আরও একটা পাচারের রুটের তথ্য সামনে এসেছে। উত্তরপ্রদেশ থেকে জাল ওষুধ চলে যায় উত্তরাখণ্ডে, উত্তরাখণ্ড থেকে সেই নকল ওষুধ ঢোকে বাংলায়। যেহেতু সড়ক পথে নজরদারি বেশি, সে কারণেই যারা জাল ওষুধ পাচারকারীরা তারা ব্যবহার করছে যাত্রীবাহী বাসকে। রয়েছে বাবুঘাটে, সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন একেবারে যে জিনিসপত্র, সেই জিনিসপত্রের পেটি রয়েছে, তার মাঝেই লুকিয়ে চলে আসছে কলকাতাতে জাল ওষুধ। আমরা দাবি করছি না যে এই যে পেটিগুলো রয়েছে সেই পেটিগুলিতে আদৌ ওষুধ রয়েছে কিনা, তবে এইখানেই চোখকে ফাঁকি দেওয়া হচ্ছে, পুলিশের নজরদারিকে ফাঁকি দেওয়া হচ্ছে। वो सब क्या होता नहीं पता अभी हम लोग को। वो नहीं, वो आता है माल अपना क्या लोड करते हैं, पेपर देते हैं लोड करते, पेपर नहीं देते लोड नहीं करते, पेपर देख के लोड कर देते। অতীতেও এই ধরনের অনেকবার ড্রাগ কন্ট্রোলের অফিসাররা উদ্যোগ নিয়ে এই সমস্ত জাল ওষুধ তারা ধরেছিলেন। ফ্যাক্টরি সিজ করা হয়েছে বিহারে, অতীতে হয়েছে, এবং আসানসোল দিয়েও বেশ কিছু ওষুধ আমাদের পশ্চিমবঙ্গে ঢুকছে, মূলত বর্ডার এলাকা ধরে। এই রুটটাকে আমি একবারে নতুন কিছু বলতে চাইছি না। বিহারের পাটনা ও উত্তরপ্রদেশ থেকে জাল ওষুধ কিনতে, ভুয়ো জিএসটি নম্বর এবং টাকা পাঠাতে গয়ার বাসিন্দাদের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হয়। ওই ব্যক্তিদের নাম ও অ্যাকাউন্টের নথি পশ্চিমবঙ্গের ড্রাগ কন্ট্রোলকে দিয়েছে বিহারের ড্রাগ কন্ট্রোল। রাজ্যে উদ্ধার হওয়া জাল ওষুধ কাণ্ডের তদন্ত করতে গিয়ে তামিলনাড়ুর পুদুচেরিতে বেআইনি কারখানার হদিশ পাওয়া গেছে। তামিলনাড়ু ড্রাগ কন্ট্রোলকে এই নিয়ে বাংলা ড্রাগ কন্ট্রোল তথ্য দিয়েছে বলেই সূত্রের খবর। জাল ওষুধের মুঙ্গের তো দেখলেন, লক্ষ্য করেছেন? রাজ্য থেকে বা যে যে রাজ্য হয়ে বাংলায় ঢুকছে জাল ওষুধ, সেই রাজ্যগুলোর সিংহভাগ বিজেপি শাসিত রাজ্য। শিক্ষায়, নিয়োগে দুর্নীতি, গরু, কয়লা পাচার, রাজ্যে একের পর এক অভিযোগের তদন্ত করছে ইডি, সিবিআই এর মতো কেন্দ্রীয় এজেন্সি। প্রাক্তন শিক্ষামন্ত্রী, একটু আগে দেখালাম তার খবর, এখনো জেলে। দুর্নীতির অভিযোগে জেলবন্দি আরো বেশ কয়েকজন। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলরা জামিন পেয়েছেন। রাজ্যের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, আর সেই অভিযোগের তদন্ত চলছে। কিন্তু দুর্নীতির অভিযোগ মানে তো মারাত্মক, তাই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কিভাবে সরব আমাকে বলে দিতে হবে না।
আপনিও জানেন এবং আমি জানি আপনি অনেক ক্ষেত্রেই বিজেপির সঙ্গে সহমত। দুর্নীতির প্রশ্নে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের প্রশ্নে। তবুও দুর্নীতি যা চাকরি প্রার্থীদের চোখে জল এনেছে, দুর্নীতি যা গরিব মানুষকে তার খাদ্যের অধিকার থেকে বঞ্চিত করেছে, তার বিরুদ্ধে সরব হতে হবে। গরিব মানুষের রেশন খোলা বাজারে বেশি দামে বিক্রি হয়েছে, তা নিয়ে বিরোধী দল তো সরব হবেই, তা নিয়ে আপনি আমি সরব হবই। কিন্তু পদ্মশাসিত রাজ্যে জাল ওষুধের মতো কারবারের হাব সরব হবে না বিজেপি? বলবে না কোনো কথা? এ নিয়ে কোনো পদক্ষেপ বিজেপির সরকারের? একটা টু শব্দ? দুর্নীতির বিরুদ্ধে গগন বিদারী আওয়াজ তোলে যে বিজেপি, এর বেলায় মুখে কুলু কাটবে তারা? আমি পিউ যা বলি সত্যি বলি, প্রশ্ন করতে ডরাই না। মানুষের জীবন নিয়ে একদল অসাধু লোককে উপযুক্ত শাস্তি দেওয়া জরুরি। সেই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে যোগী রাজ্য বা এনডিএর শরিক নীতিশের রাজ্যে বা বিজেপি সরকার যেসব রাজ্যে, সেখানে কি ব্যবস্থা নেওয়া হবে নজর রাখবো। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যদি ওঠে, তার যথাযথ তদন্ত হওয়া উচিত এবং সত্যি সামনে আসা উচিত। যতটা সত্যি ততটাই সত্যি। এবং জোর গলায় বলছি, বিজেপি শাসিত রাজ্যগুলোর দিকেও তাকানো উচিত, যেখানে মানুষের জীবন নিয়ে খেলে অসাধু কারবার তৈরি হচ্ছে, চাষ হচ্ছে বিষ ওষুধের। বিজেপি কি ব্যাপারে আদৌ সিরিয়াস হলে কি এতগুলো বিজেপি শাসিত রাজ্যে জাল ওষুধের নেক্সাস ডানা মেলতে পারত? চক্রব্যূহ কি আর সাধে বলছি? এর থেকে বেরোনো কত কঠিন এই ছোট্ট একটা ঘটনা, আমাদের রাজ্যের এক জেলার একটা ছোট ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, কোটানকোট বিচ্ছিন্ন, জানলেই বুঝতে পারবেন। মালদা জেলায় জমি দিলেন একজন, চাকরি প্রাপকের তালিকায় তার নাম নয়, নাম কার? তৃণমূল নেতার। পানীয় জলের পাম্প আর জলাধার তৈরির জন্য জমি দিয়েও মেলেনি চাকরি। প্রতিশ্রুতি ছিল জমি দিলে চাকরি দেওয়া হবে। কোথায় চাকরি? কাঁচকলা। চাকরি নিয়ে নিয়েছেন তৃণমূল নেতা। জমিদাতা আদিবাসী পরিবারের এই অভিযোগ ঘিরে শোরগোল মালদার হবিবপুরে। আচ্ছা আপনি বলুন, এই খবর শুনেই অনেকেই বলবেন, হয়তো আপনিও, তৃণমূল মানেই এরকম। আচ্ছা সত্যি তৃণমূলের সর্বোচ্চ নেতা নেত্রীরা কখনো ওই হবিবপুর বা যে কোনো পুরের কোনো একজন তৃণমূল স্তরের নেতাকে বলতে পারেন জমিটা ও দিয়েছে কিন্তু চাকরিটা তুমি নিয়ে নাও? কেউ কখনো বলে না। কিন্তু এরা না মগের মুলুক মনে করছেন। এই হবিবপুরের এই ছোট তৃণমূল নেতারা জেলায় জেলায় ছড়িয়ে রয়েছেন, আর তারা মনে করছেন সবটা তাদের দখলদারি। জমির পরিবর্তে চাকরি, মানে জমিটা দাও আর চাকরিটা পরিবার দুটো লোকে দিবে। এখন আমাদের চাকরিও পাইনি, আর আমাদের সঙ্গে কোনো যোগাযোগও করে না। এখন চাষযোগ্য জমি তো আমাদের আর নেই, যা ছিল 40 শতকে ছিল, আর নেই। আমি লোকের জমিতে চাষ করে সংসার চালাচ্ছি। 2026 সালের মধ্যে জেলার প্রতিটি বাড়িতে জনস্বাস্থ্য কারিগরি দফতরের পরিশ্রুত পানীয় জল সরবরাহের লক্ষ্যমাত্রা নিয়েছিল রাজ্য সরকার। তাই প্রতিটি জেলায় বিভিন্ন অঞ্চলে পরিশ্রুত পানীয় জলের রিজার্ভার তৈরির কাজ চলছে। জমি জট কাটাতে জমিদাতার পরিবারকে পাম্প অপারেটরের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু সেই চাকরি পাননি শ্রীনাথ হেমব্রমের পরিবারের কেউই। চরম আর্থিক সংকটে ওই পরিবার। পয়সা নাই, তাই জন্য মাঠে কাজ করা হচ্ছে। অন্যের কাছে গিয়ে কাজ করতে হচ্ছে। আপনিও করছেন? হ্যাঁ আমিও করছি, কাজে করছি, মাঠে কাজ করছি। কি চান আপনি? আমি চাই আমাদেরকে কাজ দেওয়া হোক, চাকরি দেওয়া হোক, না হলে জমি ফেরত দেওয়া হোক। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে জমিদাতাকে বঞ্চিত করে দলের সদস্যকে চাকরি দেওয়ার চেষ্টার অভিযোগ। ব্লক তৃণমূল সভাপতির নাম সুপারিশ করছেন খোদ জেলা পরিষদ সদস্য, তাও আবার দলীয় নির্দেশ মেনেই। জেলা পরিষদ থেকে বলা হয়েছিল যে যেসব এলাকায় আমাদের বিধায়ক নেই সেই সব এলাকায় আমাদের জেলা পরিষদ মেম্বাররা রেকমেন্ড করে দিবে। সেই হিসেবে আমি এলাকার একজন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসেবে আমি ওনার নাম সেখানে রেকমেন্ড করেছিলাম। যদিও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ব্লক সভাপতির। অভিযোগটা ভিত্তিহীন, এটা মিথ্যা।
কারণ শ্রীনাথ হেমব্রমের যে জমিতে পিএইচই বসানো হয়েছে এটা সম্পূর্ণ জনকল্যাণ কারিগরি দপ্তরের তরফ থেকে সেটা বসানো হয়েছে এবং সেই দপ্তরে কাকে কাজ দিবে না দিবে এটা সম্পূর্ণ ডিপার্টমেন্ট জানবে। ঘটনায় আসরে নেমে আদিবাসীদের বঞ্চনার অভিযোগে শাসক দলকে কটাক্ষে বিঁধেছে গেরুয়া শিবির। আদিবাসীদের স্বার্থে তৃণমূল অনেক বড় বড় কথা বলছে, কিন্তু বাস্তবে আদিবাসীর জমি, আদিবাসীদের অধিকার সেটা যেভাবে অন্যায্যভাবে কেড়ে নিচ্ছে এটা খুব দুর্ভাগ্যজনক। যদিও এই আদিবাসী পরিবারকে দ্বিগুণ জমি ফেরত দেওয়া হয়েছে বলে জানান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তার যে পাট্টা দেওয়া দখলীকৃত জমি ছিল তার পরিবর্তে দিলেন বিএলআরও এবং দিলেন বিডিও, তাকে তার দ্বিগুণ পরিমাণ জমি পিছনে তাকে দিয়ে দিয়েছে। এটা আমাদের কাছে কিন্তু এই ডেটা আছে। অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে যখন শাসক বিরোধী তরজা তুঙ্গে, তখন এই আদিবাসী পরিবারের একজনকে আদৌ চাকরি পাবেন? আপাতত উত্তর অধরা। দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, ধুর ধুর, এসবের কোনো কাজ হয় না। ভোটে দুর্নীতির নয়া পয়সা দাম নেই, ভোটের বাক্সে আমি না। এসব কে বলছে জানেন? কারা বলছেন জানেন? বিজেপি নেতারা। এই দেখুন না, নিয়োগে দুর্নীতি নিয়ে কম চেঁচামেচি গলার শির ফুলিয়ে তো করেননি বিজেপি নেতারা। ভোটের বাক্সে টায় টায় ফিস। তারপর সন্দেশখালি, সেখানেও তো দুর্নীতির অভিযোগ, ভোটের বাক্সে জিরো। তাই এখন ধর্মে কর্মে মন দিয়েছেন বিজেপি নেতারা। মুখে তো ধর্ম আছেই। বারুণী মেলায় আজ চলে গেলেন শুভেন্দু অধিকারী। ওই যে মতুয়াদের মেলা, মতুয়া কারা, ইম্পর্টেন্ট কেন? ভোট ব্যাংক। বারুণী মেলাকে ঘিরে আবার চর্চায় ঠাকুর বাড়ি। আজ ঠাকুর বাড়িতে গেলেন শুভেন্দু অধিকারী। চর্চায় রয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর এবং কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির সাংসদ শান্তনু ঠাকুরের টানাপোড়েন। এই মেলাকে ঘিরে জেঠিমা ভাইপোর দ্বন্দ্বের জল গড়ায় আদালত পর্যন্ত। শান্তনুর আর্জি উড়িয়ে হাইকোর্ট জানিয়ে দেয় মেলা মমতা বালারই। তারপর তৃণমূল বিজেপি প্রভাবিত দুই শিবির মিলে যৌথভাবে মেলার আয়োজন করে। সে কি ঐক্য? কে বলবে এই পরিবারের পরতে পরতে রাজনীতি রয়েছে? এই পর্যন্ত সব ঠিক ছিল। এর মধ্যেই বুধবার এক দৃশ্য দেখা যায়, রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলা দৃশ্য। ছবিটা কালো দেখিয়েছিলাম, দেখুন আবার। ঠাকুরবাড়ির সদস্য আর তৃণমূল সাংসদ মমতা বালার পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। এই দৃশ্য ঘিরে চতুর্দিকে হইচই। অসীম সরকার নিজে যেহেতু মতুয়া সমাজের সদস্য, তাই এর মধ্যে অনেকেই অস্বাভাবিক কিছু দেখছেন না। কিন্তু দুই রাজনীতিবিদ যুযুধান, তাদের মধ্যে একজন অন্যজনের পায়ে মাথা ঠেকাচ্ছেন, রাজনীতিতে শোরগোল হবে না? তবে তৃণমূলের সাংসদের পায়ে মাথা ঠেকিয়ে বিজেপি বিধায়কের প্রণামের পিছনে অন্য ইঙ্গিত খোঁজার লোকের অভাব নেই। তাই আমি জানি না কে কার পা ধরে এবার প্রণাম করেছে। অসীম সরকার তো উত্তর কীর্তন করেন বলে দেখি, আর বিজেপি করেন। তিনি আবার মমতা বালা ঠাকুরের পা ধরে প্রণাম করেছেন। এখন হয় মমতা বালা বলেছে দেখ আমার কিন্তু চান্স আছে বিজেপির দিকে যাওয়ার, আমার পা ধর, অথবা হয়তো অসীম সরকার ভেবেছেন আমার যদি চান্স নিতে হয় তৃণমূলে যাবার, পা ধরাই বা দরকারটা কি? গলা ওঠাবার দরকার নেই, পাও ধরার দরকার নেই। মানুষ মানুষের মর্যাদায় থাকবে, বিজেপি তৃণমূলের দরকার সম্ভব নয়। আর এই নাটকীয় পরিবেশে মতুয়া ধামে হাজির বিরোধী দলনেতা। অসীম সরকারকে পাশে নিয়ে হরিচাঁদ গুনুচাঁদ মন্দিরে পুজো দিলেন তিনি। তারপরে প্রণাম বিতর্কে গ্যালন গ্যালন জল ঢালার চেষ্টা করলেন। হ্যাঁ, বিরোধী দলনেতা। তিনি বললেন এর মধ্যে রাজনীতি খুঁজতে যাবেন না। আচ্ছা, বিজেপির বিধায়ক তৃণমূল সাংসদের পায়ে মাথা টাকাচ্ছেন, এর মধ্যে রাজনীতি খুঁজবে না বাংলা? বলুন তো। তবে মমতা বালাও সাবধানী, মানে তৃণমূলের সাংসদ, বিতর্ক বাড়াতে চাননি। ঠাকুর বাড়ির মা তো কেন করবেন? ঠিক করেছে। ভারতীয় জনতা পার্টি একবারও বলেনি যে তৃণমূল কংগ্রেস করলে সে যদি মতুয়া বাড়ির লোক হয় তাকে শ্রদ্ধা জানানো যাবে না। মমতা বালা ঠাকুর মহোদয়া তিনি মতুয়া বাড়ির একজন। তিনি যদি আমার সামনেও পড়ে যেতেন আমারও কেউ শ্রদ্ধা জানাতে। আগেও বলেছি যে এখানে ভক্ত এবং ভগবানের মহামিলনের জায়গা। ঠাকুরবাড়ির সবার অধিকার আছে এবং মত ধর্ম এমন একটা ধর্ম যেখানে একসময় আমাদের কোনো জায়গা ছিল
বিতর্কে জল ঢালতেই শুভেন্দু অধিকারী অসীম সরকারকে নিয়ে প্রথমেই প্রবেশ করলেন ঠাকুরবাড়িতে। তার মানে গতকালের ছবি যা নিয়ে চর্চা হচ্ছে রাজনীতিতে তা তেমন প্রভাব ফেলছে না। শুভেন্দু অধিকারী এসবকে পাত্তা দিচ্ছেন না, এই বার্তাটা স্পষ্ট করতে চাইলেন। তারপর পুজো দিলেন আজ, দিয়েই উত্তর 24 পরগনা এবং নদিয়ার দলীয় বিধায়কদের নিয়ে শুভেন্দু সোজা ঢুকে গেলেন গাইঘাটার বিজেপি বিধায়ক এবং শান্তনু ঠাকুরের দাদা সুব্রত ঠাকুরের ঘরে। সেখানে আধ ঘন্টা বৈঠক সেরে তারপর শান্তনুর ঘরে যান বিরোধী দলনেতা। আপনি ক্রোনোলজিটা বুঝুন। বিতর্ক বাড়াতে দিতে চাননি শুভেন্দু অধিকারী, তাই অসীম সরকারকে নিয়ে তিনি প্রবেশ করলেন প্রথমেই। তারপর দেখা করলেন সুব্রত ঠাকুরের সঙ্গে, তারপরে শান্তনু ঠাকুর কেন্দ্রের মন্ত্রী, কিন্তু তার সঙ্গে সবার শেষে দেখা করা বার্তা নয়। তার মানে এক বিতর্কে জল ঢালতে চাইলেন বিরোধী দলনেতা, কিন্তু অন্য একটা বিতর্ক তো উঁকি দিতে শুরু করে দিল। শান্তনুর সঙ্গে অবশ্য এক প্রস্থ বৈঠক হয় শুভেন্দু অধিকারীর। শুভেন্দুর সঙ্গে বৈঠকের পরও প্রণাম বিতর্কে কিন্তু অন্য সুরে গান গাইলেন শান্তনু ঠাকুর। তিনি শুভেন্দুবাবু যেভাবে গ্যালন গ্যালন জল ঢালতে চাইলেন তার আগে ঢালতে পারলেন না, ঢালতে দিলেন না। তাহলে শাক দিয়ে ঢাকা মাছ ঢাকা গেল। এমনকি হাইকোর্ট থেকে মেলা আয়োজনের অনুমতি না পাওয়াতেও ক্ষুব্ধ শান্তনু। যার যার রুচি তার অধিকার। এবার তার রুচিতে কি এসছে, কারণ মানুষ কোথায় গেলে মুক্তি পাবে সে নিজেও জানে না। সে নিজেও যখন জানে না তার মুক্তি কোথায় হবে, তাই ঘুরে বেড়াচ্ছে সব জায়গাতে। আমরা হচ্ছি পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের সরাসরি ষষ্ঠ বংশধর। মানুষের কাছে প্রশ্ন রেখে দিলাম যে ঠাকুরের বংশধররা তার পূর্বপুরুষের আবির্ভাব তিথিতে মেলা পরিচালনা করবে, তার পারমিশন তারা পাবে না, টিএমসির নেতাকর্মীরা পাবে। তাই অর্থাৎ যৌথ উদ্যোগে মেলা হলেও ঠাকুরবাড়ির ফাটল স্পষ্ট দেখা যাচ্ছে। শুভেন্দু অধিকারী রাজনীতি খুঁজবেন না ওই প্রণাম এপিসোডে বললেও প্রণাম নিয়ে খোঁচা দিতে ছাড়লেন না শান্তনু ঠাকুর। তাহলে মাছটা ঢাকা গেল না। তবে শুধু নেতাদের কথা নয়, এই ফাটল ধরা পড়েছে আমাদের ক্যামেরাতেও। দেখুন কাণ্ডটা দেখুন। মেলাকে ঘিরে ঐক্যের ছবি তুলে ধরতে মরিয়া মতুয়া মেলার দুই শিবির, অর্থাৎ শান্তনু ঠাকুর এবং মমতা বালা ঠাকুরের। কিন্তু শিবির যে রেজিস্ট্রেশন কাউন্টার হয়েছে তাতেই কিন্তু একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে দুই শিবিরে বিভক্ত রয়েছে এই মুহূর্তে মতুয়া মেলা। এই যে দল রেজিস্ট্রেশনের যে কাউন্টার বিভিন্ন জেলার, তাতে একদিকে রয়েছে মমতা বালা দেবীর সমর্থনে কাউন্টার এবং ঠিক তার উল্টো দিকে রয়েছে শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরের সমর্থনে বিভিন্ন জেলার রেজিস্ট্রেশন কেন্দ্র। রাজ্যের তপশিলি সম্প্রদায়ের জনসংখ্যার বড় অংশই মতুয়া সম্প্রদায়ের মানুষ। মতুয়াদের দাবি, রাজ্যে তাদের জনসংখ্যা প্রায় 1.5 কোটি। রাজ্যের অন্তত 40টি বিধানসভা আসনে মতুয়াদের সরাসরি প্রভাব রয়েছে 70টি বিধানসভা কেন্দ্রে। মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস উত্তর এবং দক্ষিণ দুই পরগনা, নদিয়া, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, পূর্ব পশ্চিম বর্ধমানে বাস করেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। তাই 26-এর আগে মতুয়া ভোট কেড়ে নিতে, নিজের দিকে করতে আসরে সব পক্ষই। শুভেন্দু অধিকারী মেলায় গেলেন, মতুয়া আবেগ পেলেন। আবার আগের ভোটে তৃণমূল কোথাও বঞ্চিত হয়েছিল মতুয়া ভোট থেকে, এবারে তা পুষিয়ে নিতে পারবে? মেলার দায়িত্ব তো তৃণমূলের মমতা বালার ওপরেই, তাই ভোট টানার দায় তাকে নিতেই হবে। মজার কথা কি জানেন, এই ধর্মকর্ম সেরে মানে মতুয়া ধাম থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী পৌঁছে গেলেন বারুইপুর। পূর্ব ঘোষিত কর্মসূচি। তিনি বলেছিলেন আগের দিন তার সঙ্গে যা যা হয়েছে তার প্রতিবাদে তিনি এসপি অফিসের সামনে তার রাজনৈতিক কর্মসূচি করবেন। পুলিশ কিছুতেই পারমিশন দিচ্ছে না। শেষ পর্যন্ত কোর্ট থেকে পারমিশন এনে তিনি বারুইপুর গেলেন। একটা ছোট্ট তথ্য আপনাদের দিয়ে রাখি, শুভেন্দু অধিকারী এই নিয়ে 78টা রাজনৈতিক কর্মসূচি করলেন কোর্ট থেকে পারমিশন এনে, মানে পুলিশ পারমিশন দেয়নি।
সংখ্যাটা নেহাত কম নয়। বিরোধীরা যে কণ্ঠরোধের অভিযোগ করে, এটা তার সপক্ষে একটা প্রমাণ হতেই পারে। তবে বারুইপুরে গিয়ে শুভেন্দু অধিকারী যা বললেন আর তার পাল্টা প্রতিক্রিয়ায় যা হলো, তা রীতিমতো যুদ্ধ, বাগ যুদ্ধ। শুভেন্দুর সঙ্গে কার? কল্যাণ ব্যানার্জি। শুভেন্দু অধিকারী ভার্সেস কল্যাণ ব্যানার্জি। দেখার মতো শব্দ চয়ন, শোনার মতো বাক্যবন্ধ। দেখুন, শুনুন, দুই রাজনীতির দুই মহারথী কিভাবে যুদ্ধে এগিয়ে গেলেন। আমার গাড়ি ভাঙলেন, দিল্লিতে তো আপনাদের সাংসদরা যায়, আমরা এগুলো করি না। আমি যদি দিল্লি প্রদেশ বিজেপিকে বলি এই ভিডিওগুলো দেখিয়ে পার্লামেন্ট অবধি যেতে পারবেন তো? আমরা করি না, করবো না ভাই। উনি যা পারেন করুন না, দেখি না ওর কত বড় হিম্মত আছে। ওর ছাতিতে জোর থাকলেও দিল্লির বুকে আমাদের কিছু করে দেখা। থ্রেট করেই চালিয়ে দিল, ভেবে যে ও থ্রেট করবে আর আমরা তো ভয় ঢুকে থাকবো। পশ্চিমবাংলার সবচেয়ে ভীরু রাজনীতিবিদ হচ্ছে শুভেন্দু অধিকারী। 65টা CISM নিয়ে তো ঘোরে, আবার বড় বড় বাদ কি বলছে। এরকম একটা ইড়ে পাকা ছেলে আমি রাজনীতিতে কখনো দেখিনি। নিউটনের থার্ড ল আছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। পৃথিবীটা গোল, সব হিসাব হয়ে যাবে। লক্ষণ সেন একটা সময় নদীর উপরে আমাকে বলতো, ঢুকে দেখ পা ভাঙবো। ক্যালেন্ডার হয়ে গেছে। ওদের রেকর্ড মোটামুটি বলে দিয়েছে, মেদিনীপুর জেলার পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর মিলে বেশি দিন কেউ থাকে না। সে সুশান্ত ঘোষও থাকেনি, লক্ষণ সেনও থাকেনি। ও রাজত্ব শেষ হয়ে গেছে একদম। অত ভয় দেখিয়ে ধমকি মেরে এসব কিছু হয় না। যা বলবো সত্যি বলবো। কয়েকটা গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে। ঠাকুরনগরে বারুণী মেলায় শুভেন্দু, হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে পুজো, ঠাকুরবাড়িতে সুব্রতর ঘরের বৈঠকে শুভেন্দু, অসীমের প্রণাম, বিতর্কে জল ঢাললেন বিরোধী দলনেতা। এক সপ্তাহের মাথায় বারুইপুরে গিয়েই পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর, মমতা অভিষেকের নির্দেশে কাজ, বিহারের মতোই জঙ্গল রাজ খতম হবে বাংলাতেও মন্তব্য শুভেন্দু। যাদবপুরে নেতা নেত্রীদের নিয়ে কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, নির্দেশ হাইকোর্টে, তাহলে কি ক্যাম্পাসেও ব্রাত্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু? নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী মাস্টার মাইন্ড, পার্থর কথাতেই নষ্ট ওএমআর, জামিনের বিরোধিতা করতে গিয়ে চাঞ্চল্যকর দাবি সিবিআই এর। এসব যুদ্ধ ভাবনা আরো বাড়বে, কারণ আমরা 26-এর দিকে এগিয়ে যাচ্ছি। এই যুদ্ধ এখন কথা ছেড়ে পোস্টারে ঢুকে পড়েছে। পোস্টার চর্চায় আবার বঙ্গ রাজনীতি ফুটছে। আজও বিজেপিতে পোস্টারে প্রকাশ্যে এসেছে দলের অন্তর্কলহ। দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতির নাম ঘোষণা হতেই নয়া সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়েছে। সেই পোস্টারের ছবি দেখুন। আবার পোস্টারে 26-এর লাইন হিন্দুত্বের প্রচারও গেরুয়া শিবির সেরে ফেলছে। বিজেপির পোস্টারে গোষ্ঠীদ্বন্দ্বের কাদা ছোড়াছুড়ি প্রকাশ্যে আসছে। সেই সঙ্গে হিন্দুত্বের প্রচারে ধর্মযুদ্ধে চড়ছে রাজনীতির পারদ। অন্যদিকে ঘাসফুল পোস্টারে থড়ি পিছিয়ে তারা, সেখানে আবার নিজেদের বার্তা নিজেরা দিচ্ছে। মানে দলের একাংশ অন্য অংশকে বার্তা দিচ্ছে, অন্তত রাজনৈতিক বিশেষজ্ঞরা তাই মনে করছেন। যে বার্তায় বারে বারে জল্পনা জমছে, যেমন বৃহস্পতিবার বালুরঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ আবার পোস্টার। তাতে যা লেখা হয়েছে তাতে জল্পনা রকেট গতিতে বাড়ছে। কলকাতা ছাড়িয়ে জেলাতেও পোস্টার চর্চা, আর এবার বালুরঘাটে পড়ল মমতা অভিষেকের ছবি দেয়া পোস্টার। অভিষেক ব্যানার্জি ফ্যান ক্লাবের নামে দেওয়া পোস্টারে দক্ষিণ দিনাজপুর জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের লবি লেখা হয়েছে। কোনো নেতার দাবেদারি নয় বলেও লেখা হয়েছে।
গত 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে দলের রাজ্য সম্মেলনে দলে দাদা কালচার নিয়ে সরব হয়ে কড়া বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি দেখছি ইদানিং দু একটা নেতা হয়েছেন, নেতা কিনা আমি জানি না, হঠাৎ গজিয়ে তোলা। কেউ বলছেন আমি সিম্বল চিনি না বলে তার নেতার নাম বলছে, আবার কেউ কেউ বলছেন আমি তৃণমূল বুঝি না, আমি ওই দাদার রাজনীতি করি। মনে রাখবেন, আমি কিন্তু রোজ খুঁটিয়ে খুঁটিয়ে ফেসবুক দেখি। এই প্রেক্ষাপটে বালুরঘাটে অভিষেক ফ্যান ক্লাবের ব্যানারে দেয়া পোস্টার ঘিরে চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। এর আগে দক্ষিণ কলকাতার যাদবপুর ও গাঙ্গুলি বাগানে ফ্যাম ফর টিএমসির নামে অভিষেক অধিনায়ক লেখা পোস্টার দেয়া হয়। এই পোস্টারের পরের দিন মমতা সর্বাধিনায়িকা লেখা ব্যানার ও পোস্টার দেয়া হয়েছিল, যা ঘিরে রাজ্য রাজনীতিতে তুঙ্গে ওঠে জল্পনা। মাঝে দলীয় সংগঠনে অভিষেকের নিষ্ক্রিয়তা নিয়ে জল্পনা তৈরি হয় রাজনৈতিক মহলে। লোকসভা ভোটের পর কার্যত নিজেকে দল ও রাজনীতি থেকে সরিয়ে রেখেছিলেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দলত্যাগ ও নতুন দল গঠন বা বিজেপিতে যোগদানের জল্পনা তৈরি হয়। তৃণমূল আড়াআড়িভাবে ভাগ হয়ে যাচ্ছে কিনা সেই প্রশ্ন ওঠে রাজনৈতিক মহলে। তবে দলের রাজ্য সম্মেলনে জল্পনায় জল ঢেলে নিজের অবস্থান স্পষ্ট করেন অভিষেক। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির ডাকা ভুতুড়ে ভোটার নিয়ে বৈঠকে অভিষেক যোগ দেননি। তবে গত 15ই মার্চ ভুতুড়ে ভোটার নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে যে বৈঠক সামনে থেকে পরিচালনা করতে দেখা যায়। লন্ডন সফরে যাওয়ার আগে দলের সংগঠন দেখার দায়িত্ব সুব্রত বক্সির পাশাপাশি অভিষেককেও দিয়েছেন মমতা। দলের ব্যাপারটা আপনারা জানেন, সুব্রত বক্সি আছে এবং অভিষেক ব্যানার্জি আছে, তাদের সাথে আরও অন্যান্যরা আছে, তারা দেখে রাখবে। এবার বালুরঘাটে মমতা অভিষেকের ছবি সহ পোস্টারে তৃণমূলের অন্দরের সমীকরণ নিয়ে চর্চা ফের তুঙ্গে উঠল। তাহলে যুদ্ধ কিভাবে হচ্ছে? বাঘ যুদ্ধ, মানে কথার গুলি। ওই যে বুলিটাই তো গুলি হয়ে বেরোচ্ছে, তাই না? পোস্টার যুদ্ধ, ধর্মযুদ্ধ, আর সেই পুরনো ক্লাসিক ফর্ম যুদ্ধের বোমাগুলির যুদ্ধ, সেটাও চলছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে। বোমাগুলি যেদিন পড়ে না সেদিন খবর হয়। তবু আজ আপনাদের বলছি, কারণ নতুন করে বোমাবাজি এবং অর্জুন সিংয়ের বাড়ির সামনে বিকেলবেলা পুলিশ দৌড়লো তার বাড়িতে। বুধবার রাত থেকে ফের গুলি বোমায় তপ্ত হয়েছে জগদ্দল। খোদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে গুলি পড়েছে, বোমা চলেছে। অর্জুনকে তলব করেছে পুলিশ, 2 বার নোটিশ দেওয়া হয়েছে, হাজির হননি। স্পষ্ট বার্তা বিজেপি নেতার, ফের তপ্ত শিল্পাঞ্চলের রাজনীতি। রাতে গুলি, দিনে বোমা, জুট মিলের কর্মীদের বিবাদের শুটআউট। সেই উত্তেজনা থিতিয়ে যাওয়ার আগেই আবারও বোমাবাজি। ফের উত্তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল, তপ্ত রাজনীতির হাওয়াও। বুধবার রাত 10:30 নাগাদ গুলি চলে জগদ্দলে। মেঘনা জুট মিলের সামনে শ্রমিকদের বচসায় 7 রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। পায়ে গুলি লাগে সাদ্দাম হোসেন নামে এক তৃণমূল কর্মীর। এই যে বারবার করে জগদ্দল অঞ্চলে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, একেবারে বোমা গুলি। ঘটনাস্থল বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে। তিনি এলাকায় যেতেই রাজনীতির হাওয়া গরম। ফের সোমনাথ বনাম অর্জুনের বাগযুদ্ধ, চাপানুতোর। সোমনাথের অভিযোগ গুলি চালিয়েছে অর্জুন সিং, অর্জুনের পাল্টা হাতিয়ার সিসিটিভি। স্পষ্ট দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরাতে অর্জুন সিংয়ের পাশে সাদা জামা পরে একটি ছেলে, যার হাতে ফায়ার আর্মস। সেই ফায়ার আর্মসটা অর্জুনের পাশ থেকে বার করে সে গুলি চালায়। সাধারণ মানুষের দাবি যে অর্জুন সিং নিজে হাতে কালকে রাতে সেখানে গুলি চালিয়েছে। ওটা সিসিটিভি ক্যামেরা তো আছে, আমি গুলি চালিয়েছি, পুলিশের লোক ছিল, সবাই তো দেখেছে। আমাকে গুলি চালাতে হবে এরকম কোনো, সে অত আমার দিন খারাপ হয়ে যায়নি কি আমাকে পার্সোনালি গুলি চালাতে হবে।
গুলিকাণ্ডে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ, কিন্তু তার সঙ্গে অর্জুনকেও তলব করেছে। তা নিয়েও টান টান নাটক। গুলিকাণ্ডে বুধবার ভোরে অর্জুনকে নোটিশ পুলিশের। সকাল 10টায় থানায় হাজিরার নির্দেশ, যাননি অর্জুন। দুপুর 12টায় নোটিশ পাঠিয়ে ফের দুপুর 2টোয় হাজিরা নির্দেশ। দ্বিতীয় নোটিশেও হাজিরা নয়, জানিয়ে দেন অর্জুন। পুলিশ অর্জুন টানাপোড়েন আর রাজনীতি চাপানুতরে যখন সরগরম শিল্পাঞ্চল, তার মধ্যেই ফের বোমাবাজি। আবারও অর্জুনের বাড়ির ঢিলছোড়া দূরত্বে আটচালা ফাঁড়ির কাছে বোমাবাজি করা হয়। একেবারে এই আটচালা বাগান ফাঁড়ির সামনে এইখানে কিন্তু বোমাবাজি শুরু হয়। একেবারে এই যে টালির ঘর, এই টালির ঘরে মহিলারা সেই সময় খাচ্ছিল এবং পুরুষরাও তারা কিন্তু মিল থেকে কাছ থেকে এসে খাচ্ছিল। ঠিক সেই সময় হঠাৎই আচমকা বোমা পড়তে শুরু করে এবং এলাকার মানুষ ছুটে বাইরে পালিয়ে যায়। সময় কাজে যাবে, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবে তো ঘরে, সেই সময় বোম পড়েছে। দাদা কি বলবো, কোথায় কি হচ্ছে আর এই বাড়ির লোকেরা ইয়ে করছে, ভয়ে থাকবে না? বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, মেয়েরা আছে। কিন্তু পুলিশ কি করছে? কেন বারবার আইন শৃঙ্খলাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে এমন দুষ্কৃতিরাজ? এমনকি একাধিকবার কমিশনার বদলেও পরিস্থিতি শান্ত হয়নি। এ নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা তুঙ্গে। কোচবিহার থেকে কাকদ্বীপ, তপ্ত চতুর্দিক, ভোট আসছে, সবাই নিজের মতো ঘর গোছাতে ব্যস্ত, সবাই প্রিপারেশন নিচ্ছে। চলুন পাহাড়ে যাই। দার্জিলিং মনোরম আবহাওয়া, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত আমাদের ভালো লাগা ভালোবাসার দার্জিলিং। তবে আরও একটা কারণে হেডলাইন বারবার, সেটা কি? গোর্খাল্যান্ড। পাহাড়ে তাপমাত্রার পরিবর্তনের মতো রাজনৈতিক সমীকরণও দ্রুত পাল্টায়। ভোটের সময় কিংবা অন্য সময় রাজনৈতিক দলের জোট তৈরি হতে ও ভাঙতে একাধিকবার দেখেছে পাহাড়। রাজনৈতিক সমীকরণের দিক থেকে চর্চার এপিসেন্টার দার্জিলিং আবার হেডলাইন। পাহাড় সমস্যার সমাধানে আগামী 2রা এপ্রিল বৈঠক ডেকেছে কেন্দ্র। দিল্লির নর্থ ব্লকে ওই দিন সকাল 11টায় বৈঠক হবে বলেই জানা গেছে। দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তার দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক চিঠি পাঠিয়েছে তাকে। সূত্র বলছে দার্জিলিং এর সমস্ত রাজনৈতিক দলকেও চিঠি দেওয়া হয়েছে। दार्जिलिंग तराई और डूर्स और भारतीय गोरखाओं की समस्या का समाधान के लिए ट्राइपार्टाइट टॉक का जो ऑफिशियल कम्युनिकेट हुआ है नॉर्थ ब्लॉक से, उसको हम स्वागत करते हैं। इस चीज़ को गोरखा जनमुक्ति मोर्चा होल हार्टेडली इसको स्वागत करते हैं और आने वाले दिन में 2 अप्रैल को जो भी टॉक्स होगा उसका आउटकम अच्छा हो, यही हम चाहते हैं। রাত 9টা, ঘড়ি মিলিয়ে প্রত্যেক দিন জি24 ঘন্টার সামনে বসুন, সত্যি শোনার অভ্যেস করুন। দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।